প্রাচ্যকলা প্রদর্শনী 2019-এ। আর আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মঞ্চে এখানে আমাদের সাথে আছেন। আর আনফর্চুনেটলি আমাদের বিশেষ যে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি, উনি হঠাৎ করে আজকে সাথে উনি কলকাতা যেতে আর কি বাধ্য হয়েছেন। তো তারপরেও কোনো অসুবিধা নেই, আমাদের সাথে যারা আছেন আমাদের এখানে আছেন জনাব ইমরানুল হক, ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা ব্যাংক, আছেন আমাদের চারুকলার ডিন নিসার হোসেন এবং আছেন প্রফেসর নাসরিন বেগম, আছেন আমাদের সাথে ফরিদা জামান প্রফেসর ডক্টর। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেসব শিল্পীরা যারা এই প্রদর্শনীতে যোগদান করেছেন, এবং আরও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বিদেশি শিল্পীরা যারা এখানে যোগ দিয়েছেন প্রদর্শনীতে, আর যারা এসেছেন আমাদের ঢাকায় এত কষ্ট করে। আমি একটু তাদের নামটা পড়ছি। ভারত থেকে এসেছেন সুরজ কুমার শাও, রাঘুরাজপুর থেকে প্রশান্ত মহারানা, নরেক পাটনা থেকে বাণী চাওলা, রিনা রায় এবং বিনয় দুলই কলকাতা থেকে। অনেক ধন্যবাদ আসার জন্য। আর আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি জাদুঘরকে, আমাদের জাতীয় জাদুঘরকে আমাদের এত সহযোগিতা করার জন্য। অসম্ভব যারা এখানে জাদুঘরের যারা আছেন কর্মকর্তা বৃন্দ, তারা আমাদের সাথে অনেক সহযোগিতা এবং সাহায্য করেছেন, এবং চারুকলা আর প্রাচ্যকলা বিভাগের যারা আছেন প্রফেসর, সবাই খুবই আমাদেরকে এখানে তাদেরই অনুষ্ঠান এটা আসলে। আর ধন্যবাদ জানাচ্ছি সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্টস এর পক্ষ থেকে সবাইকে। আর কেউ বাদ পড়ে গেলে আমাকে ক্ষমা চোখে শুনে মাফ করে দেবেন। থ্যাংক ইউ। Thank you so much, Apnuja Jamal Konka. And এখন আমি ডক্টর মিজানুর রহমান ফকির, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট বাংলাদেশ অ্যান্ড চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল আর্ট, ঢাকা ইউনিভার্সিটি। দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রাচ্যকলা প্রদর্শনীতে উপস্থিত সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, শিল্পীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা। এটি আমাদের জাতীয় পর্যায়ের প্রথম প্রদর্শনী। ইতিপূর্বে আরও 3টি প্রদর্শনী আমাদের অনুষ্ঠিত হয়েছে, সেটিও জাতীয় জাদুঘরে। আমি জাদুঘর কাজে সার্বিকভাবে এবং সার্বক্ষণিক সহযোগিতা করা চাইতে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের যেসব সদস্যরা আছেন তারাও ছবি সংগ্রহ থেকে শুরু করে ছবি ঝোলানো এবং বিভিন্ন কার্যক্রমে তারা সার্বিকভাবে সহযোগিতা করেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এবছর 110 জন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তার মধ্যে 60টি দেশ রয়েছে, যেমন জাপান, নেপাল, কিউবা, পাকিস্তান, ভারত। এইটি মূলত আমাদের আন্তর্জাতিকভাবে পরিচালনা করার খুব স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়, মনে হয় যে একটু কম। আমার মনে হয় যে আরও আগে যদি আমরা এই প্রচারটুকু করতে পারতাম তাহলে আরও ব্যাপক সাড়া পেতাম। আরেকটি বিষয় যে আমাদের ইতিপূর্বে এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য যে যোগ্যতাগুলি আমরা নির্ধারণ করেছিলাম তা ছিল যে প্রাচ্যকলা বিভাগ থেকে কমপক্ষে ডিগ্রি পাস হইতে হবে। কিন্তু আমরা দেখলাম যে যেহেতু প্রাচ্যকলা প্রসারের জন্য আমাদের এই কার্যক্রম, সেই জন্য আমরা চেষ্টা করি যে প্রাচ্য ধারায় কাজ করে সেই রকম শিল্পীরা যদি অন্য বিভাগেরও থাকে তারাও যেন অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়ে আমরা একটা
পদক্ষেপ নিয়েছি, যাতে তারাও আমাদেরই মানে প্রাচ্যের দ্বারার কাজের প্রতি আকৃষ্ট হয় এবং সেই দ্বারায় অনুশীলন করে, এবং আমরা এই ধারাকে আমাদের দেশে এবং দেশের বাইরে যেন একটা প্রচার এবং প্রসার ঘটাইতে পারি। আমাদের লক্ষ্য কিন্তু তাই, যে প্রাচ্য দ্বারাকে শুধু আমাদের বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও যেন তার একটা পরিচিতি তুলে ধরতে পারি। এবং হয়তো পর্যায়ক্রমে দেখা যাবে আমরা এই দ্বারাকে অব্যাহত রাখলে আমরা নিজস্ব ঘরানার অর্থাৎ প্রাচ্যের পূর্বের এবং বর্তমানে একটা সংমিশ্রণে আমরা একটা আলাদা একটা ঘরানা তৈরি করতে পারি। যাই হোক, আমাদের যাত্রা শুরু করছি, আশা করি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা থাকবে। আমাদের এই প্রদর্শনীটি দ্বিবার্ষিক হয়, আমরা হয়তো পরবর্তীতে আসবে 21 সালে, তার আগে আপনারা হয়তো কাজ করে রাখবেন এবং সবাই চিন্তা রাখবেন যেন এটা দেখে মনে হয় যে প্রাচ্য দ্বারা, অর্থাৎ প্রাচ্য দ্বারা মৌলিকত্ব যেন আমাদের বজায় থাকে। তো আপনাদের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই পরিশ্রম করে এটাকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং বিশেষ করে জাতীয় জাদুঘরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন আমি আমন্ত্রণ জানাবো ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এমরানুল হক স্যারকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা। ঢাকা ব্যাংকের এবং তার পর্ষদের থেকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। চিত্রকলা শিল্পের একটি প্রধান শাখা ওরিয়েন্টাল আর্ট প্রাচ্য দেশীয় বা এশিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গুরুত্ব আরোপ করে প্রতিষ্ঠিত এই ওরিয়েন্টাল আর্ট বাংলাদেশ তথা এই উপমহাদেশীয় সমৃদ্ধিশীল ঐতিহ্যের প্রতি দৃষ্টি ফিরিয়ে আনার উদ্দেশ্যে বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা আমাদের শিল্পকলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জোরালো ভূমিকা রেখে চলেছে। ঢাকা ব্যাংক বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের এই অগ্রযাত্রায় সম্পৃক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। আপনারা সবাই জানেন যে ঢাকা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতা, যেটাকে আমরা CSR বলি, এই ধরনের অনেক কার্যক্রম ঢাকা ব্যাংক করে থাকে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আপনার সাংস্কৃতিক খাতে, খেলাধুলার খাতে, সব জায়গায় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর কি। বাংলাদেশের যে মহিলা ফুটবল দল, এই মহিলা ফুটবল দলকেও কিন্তু আমরা এককভাবে স্পন্সর করে চলে আসছি এবং আগামী 6 বছর করবো আর কি। গত কয়েকদিন আগে যে আমাদের ঢাকা ফক ফেস্ট, একটি অনেক বড় আয়োজন, লোকসঙ্গীতের যে আয়োজন হয়েছে, এটারও মেন স্পন্সর আমরা ছিলাম আর কি। তো ঢাকা ব্যাংক এ ধরনের উদ্যোগে সবসময় থাকে এবং আগামীতেও থাকবে। ঢাকা ব্যাংক একটি প্রগতিশীল ব্যাংক, বাণিজ্যিক কার্যক্রমের সাথে সাথে এই ধরনের অনুষ্ঠানে সবসময় আমাদের এবং দেশ এগিয়ে যাবে, ঢাকা ব্যাংকের সহযোগিতা সব জায়গায় থাকবে। আমি যেহেতু আজকে এখানে অনেক বিদেশি অতিথিবৃন্দ এসেছেন, I would like to express warm regards and warm wishes and for their participation in this function, in this art function, and from Dhaka Bank as well as from the Board of Directors of Dhaka Bank. So I would like to end my speech here. Thank you very much. Thank you so much, sir, for your inspiration. আমন্ত্রণ জানাবো ডক্টর ফরিদা জামান ম্যাডামকে। ডক্টর ফরিদা জামান। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য। বিশেষ করে সবাই শিল্পী এখানে, আর মঞ্চে উপস্থিত যারা আছেন, আমাদের চারুকলার শিক্ষক, ডিন এবং
বাকি যারা মিউজিয়াম থেকে, আমি নামটা করে বলছি না, সবাইকে স্বাগত। মঞ্চে যারা আছেন সবাই। ওরিয়েন্টাল আর্ট তো আমাদের এই চারুকলা থেকেই শুরু, এই ঢাকা চারুকলা থেকেই শুরু। আজকে অনেক বছর, যদিও আমি মনে করেছিলাম এখানে সাত্তার ভাই থাকবেন, হাসান স্যার থাকবেন, ওনাদের দিয়েই তো শুরু, তো হয়তো কোনো কারণে আসতে পারেননি। তো আমি চারুকলায় যখন একদম ভর্তি হই, তারপরে আমার একটা ইচ্ছা ছিল কিন্তু আমি প্রাচ্যকলায় পড়বো, যার জন্য আমি 2-3টা কাজ কিন্তু ওরিয়েন্টাল স্টাইলে করেছিলাম সেই সময় প্রথম বর্ষে। তখন আমি পরবর্তীতে আসলে আমি পেন্টিং ডিপার্টমেন্টে এবং মানসিকতাও চেঞ্জ হওয়াতে আর করি নাই। তবে আমি মনে করি এখন আর তো আলাদা করে এই বাধাগুলো নেই, কারণ অনেক প্রাচ্যকলার ছেলে মেয়েরা কিন্তু ভালো কাজ করে যে কোনো মাধ্যমে করতে পারে। তবে হ্যাঁ, এটার একটা আইডেন্টিটি আছে বলে এটাকে ধরে রাখা উচিত, অর্থাৎ প্রাচ্য ধারায় কাজ আমরা ইন্টারন্যাশনালি জানি, এটার আলাদা একটা আমেজ আছে, কদর আছে, এবং এটাকে বাঁচিয়ে রাখা কর্তব্য। সেটা যেহেতু করা হচ্ছে, সেজন্য সবাইকে আমি সাধুবাদ জানাই, যে এই সোসাইটিকে, ওরিয়েন্টাল সোসাইটি। এবং আরও বেশি ভালো লাগলো শুনে যে এই বছর থেকে আন্তর্জাতিকভাবেই কাজ হচ্ছে সেভাবে, এবং এটা হবেও আরও অনেক কিছু, কারণ আন্তর্জাতিকভাবেই যে কাজ হচ্ছে শুধু প্রাচ্য দেশে না। এবং আমি খুব চায়নার কাজের সাথে খুব একটা মানে সাবকন্টিনেন্টের যে মিল, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর কি। সফট একটা এই ধারার কাজের মানে মিডিয়াগুলো কিন্তু অনেক মজার। তো সে কারণে এর প্রচার হওয়া দরকার, জানা দরকার, এবং যারা উদ্যোগ নিচ্ছে সোসাইটি, এবং তাদেরকে তো অনেক ধন্যবাদ। শিল্পীরা যারা অংশগ্রহণ এবং বিদেশি শিল্পীরাও যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর সার্বিকভাবে সত্যি জাদুঘরের যদি সহযোগিতা থাকে সেটা সাধুবাদ জানাই সবাইকে। সবাইকে ধন্যবাদ। উপভোগ করবেন সবাই অন্তত ছবিগুলো। সবাই ধন্যবাদ। আমাকে এখানে ডাকার কথা না, তাও আমাকে ডেকেছে। আর আমি এসেছি আসলে সবাইকে চিনি বলে হয়তো আমি সহজভাবে চলে এসেছি, নাহলে আমাকে না ডাকলে অসুবিধা ছিল না। ধন্যবাদ। ফরিদা ম্যাডাম বললেন যে আমাদের আব্দুল সাত্তার স্যার এবং হাশেম খান স্যার দুজনই এখানে ওনারা অনুপস্থিত। সাত্তার স্যারের এখানে থাকার কথা ছিল, ওনার ছেলের যে উনি খুব অসুস্থ, তো ওনাকে হসপিটালে যেতে হয়েছে, সেই জন্য সাত্তার স্যার আসতে পারেন। একটা অনুষ্ঠান একাডেমিতে হাশেম খান স্যার ওই অনুষ্ঠানের আহ্বায়ক, সেই জন্য উনিও আসতে পারেননি। ওনাকে ছাড়া আমাদেরও খুব খারাপ লাগছে ওনাদেরকে ছাড়া করতে। ধন্যবাদ ম্যাডাম। এখন আমি নাসরিন বেগম, অ্যাকচুয়ালি ওনাকে ডাকতে আমার ভয় করছে একটু, মানে আমি আমার শিল্পী জীবনের সবচেয়ে বেশি ইন্সপিরেশন ম্যাডামের কাছ থেকে পেয়েছি। আমি হোস্টিংয়ে অ্যাকচুয়ালি কখনোই অভ্যস্ত ছিলাম না, কারণ আমি যখন বাইরে ছিলাম, চায়নাতে স্টাডি করেছি, তখন আমি অ্যাকচুয়ালি আমার এক্সিবিশন আমি 4টা শুরু করেছিলাম চায়নাতে, তখন অ্যাকচুয়ালি আমার হোস্টগুলো আমি ভিজিট করেছিলাম আর কি। বাট তারপরে ওটা ঘুরোভাবে ছিল। বাট এখানে ম্যাডাম, টিচাররা, সারা আমার সামনে, আমি খুবই মানে নার্ভাস অ্যাকচুয়ালি। তো এখন আমি আমন্ত্রণ জানাবো অধ্যাপক নাসরিন বেগমকে কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আসলে মঞ্চে বসতে আমি খুব দ্বিধা বোধ করি এবং লজ্জা বোধ করি, মানে আমার নামটা না থাকলেই ভালো হয়। বেশি স্টুডেন্টদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি, তাদেরকে যত ভালো কাজ করার কিংবা যে কোনো কিছু, যত ভালো কিছু, এটাতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা একটা ফর্মাল ইয়েতে আমার জন্য একটু মুশকিল হয়ে যায়। তারপরে কিছু বলা উচিত, তাই বলছি। তো আজকে শুরু করছি
আমাদের উপস্থিত যেটা হচ্ছে মিজানুর রহমান ফকির, ও মোটামুটি নিজেই অনেক কিছু করছে, তার সঙ্গে কঙ্কা ও যেভাবে সহযোগিতা করছে কল্পনার বাইরে। আমি তো ধরি মাছ নাছুই পানি, কোনো কিছুর মধ্যে নাই, কারণ আমার এগুলো আসে না। হব আস্তে আস্তে ইনভলভ হব। তারপরে তাজুল ইসলাম আছে, উনি অনেক কাজ করছেন। আর আর আমাদের এখানে আমি অন্যান্যদের বলার চাইতে আমি আরেকটু বেশি আগে ধন্যবাদ দিয়ে নিই, সবাইকে মনে থাকবে না। সে হচ্ছে আমাদের এম এ হোসেন, পাশ করে গেছে অলরেডি। সে সবসময় আমাদের যে কোনো কাজে ব্রোশিয়ার, ক্যাটালগ, এক্সিবিশনের ব্যাপারে সবসময় তার নিজস্ব প্রেস আছে, এর জন্য আমাদের সুবিধা, সে সবসময় আমাদের সহযোগিতা করে। আরেকজন আছেন নাজমুল হাসান, ওরও তো তুলনা নেই। আর আমাদের এখানে কাজ করেছে আব্দুল আজিজ, কান্তিদেব অধিকারী, সুমন কুমার বৈদ্য, এম এ হোসেন, অলঙ্করণ এম এ হোসেন। আর এদের নামটা এই জন্য আগেই বলে নিলাম। এরপরে আমি একটু ফর্মালি যেটা যাব সেটা হচ্ছে সেটা যে আমাদের দীপুমণি আসতে পারেনি, এবং ওনার জন্য আমাদের নানা রকমের কঙ্কাকে অনেক ধরনের যোগাযোগ করতে হয়েছে। এই আসছেন, উনি আসছেন, এই করে শেষ পর্যন্ত দেখা গেল ওনাকে আর পাওয়া গেল না। যাই হোক, ওনারা ব্যস্ত মানুষ, এটা হতেই পারে, স্বাভাবিক। এখানে উপস্থিত শিল্পী আব্দুল সত্তারও নেই, যাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ কাজ শিখেছি। আর হাসিম স্যার আমাকে খুব পিক আপ করেছিলেন যে আমি যেভাবে কাজ করতাম, তো উনি এটা খুব নোটিশ করে খুব সহযোগিতা করেছেন অনেক ধরনের, সেগুলো অবদান বলার মতো না। তারপর জাতীয় জাদুঘরে যেন রিয়াজুদ্দিন, উনি আছেন কিনা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা। আর আরেকটা আছে বাংলা ঢাকা ব্যাংকের যিনি ব্যবস্থাপক পরিচালক ইমরানুল হক। তো এর আগে আমি ঢাকা ব্যাংক আমাদের যে কতভাবে সহযোগিতা করেছেন সেটা সম্পর্কে একটু বলি। আমাদের 16 সালে সম্ভবত 15তে তখন কিছু সম্মাননা দেওয়া হয়েছিল, তার মধ্যে আমাকেও কিছু টাকা সহ সম্মাননা। তা আমি তখন বলেছিলাম সম্মাননা এখনই, আমি যে মরে গেছি, মরার পরে তো এগুলো দেওয়া হয়। এটা ঢাকা ব্যাংক আসলে সবসময় এই ধরনের কাজ করে। আর উপস্থিত সুদীবৃন্দ, আমাদের ডিন, কঙ্কা, তারপর মিজান, ফরিদা জামান আপা, আর সচিব, নামটা আচ্ছা যাই হোক, সচিব, সবাইকে ধন্যবাদ জানিয়ে একটু কথা বলতে চাই আমাদের ওরিয়েন্টাল আর্ট নিয়ে। কারণ এই বিষয়ে আমি এত বেশি ভাবনা, চিন্তা, কাজ স্তরে স্তরে করেছি এবং লেখালেখি করছি, ভাবছি এবং দেয়ার অপেক্ষায় আছি, কিন্তু নেয়ার মানুষ পাচ্ছি না, কারণ এটা একটা সাধনার জায়গা। ক্লাসিক আর্ট, ধ্রুপদী আর্ট, এর কিন্তু চর্চা প্রতিদিন করতে হয় একটা নির্দিষ্ট সংখ্যক ডিসিপ্লিন হতে। যেমন ক্লাসিক রেয়াজ করতে হয় গানের কিংবা অন্যান্য যে কোনো কাজের, তো সেটা কিন্তু প্রতিদিন করতে হয়, কিন্তু সেটা আমরা শো করি না, কেউ জানতে পারি না। কিন্তু যখন অডিয়েন্সে কিংবা উপস্থাপন করা হয় তখন কিন্তু তার একটা যে ম্যাচুরিটি আছে, কিংবা যেটা যে সম্পূর্ণ একটা কাজ শেখার পরে যে একটা দক্ষ অথচ সৌন্দর্যময় এবং চিরন্তন বলা যায়, কিংবা সমসাময়িক, এই জিনিসটা আনতে গেলে আমাদের যে কোনো বিভাগেরই হোক, কিন্তু প্রাচ্যকলা বিভাগের জন্য এটা খুব জরুরি, খুবই জরুরি। আমরা খালি দৌড়াচ্ছি, কিসের পিছনে দৌড়াচ্ছি বুঝতে পারছি না। সেই দৌড়ানোটা একটু বন্ধ করতে পারলে আমরা কিছু ছাত্রছাত্রী পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে ধ্রুপদী আর্টের জায়গাটা সবার জন্য নয়। যেমন আমি অনেক কিছুর মধ্যে থাকি না, কারণ হচ্ছে আমার দীর্ঘ সময়ের পিছনে সময় দিতে হয়, ভাবতে হয়, 24 ঘন্টায় একটা সাধনার মতো। শিক্ষকতাও করি সেইভাবে, স্টুডেন্টরা এখন জানে। আগে খুব রেগে যেতাম, কারণ আমার জিনিসটাই আমি ভাবতাম যে আমি যদি পারি ওরা কেন পারছে না। কারণটা হচ্ছে ওরা পারছে, কিন্তু কথা হচ্ছে যে
অতটা সময় দিতে পারছে না কিংবা ওই মেধাটা নাই। তো এইবারে যে আন্তর্জাতিকভাবে নেওয়া হয়েছে কিংবা যেসব শিল্পীরা প্রাচ্যকলার বাইরেও কাজ করছে কিংবা প্রাচ্যকলার কিছু শিল্পীরা আছে, তাদের কিন্তু সমসাময়িকের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন করে নতুন কিছু করতেই হবে, মানে কিন্তু এই জায়গাটা প্রাচীন অতীত ইতিহাসের জায়গায় চলে যাবে এবং আমাদের কাছে একঘেয়ে লাগবে, যেটা আমি করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি এখনো পর্যন্ত, সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করছি। তার জন্য দরকার আলোচনা, বসা, মাঝে মাঝে ওয়ার্কশপ করা। এটা করলে আমি দেওয়ার জন্য প্রস্তুত। এখন তো আমার নেওয়ার কিছু নেই কিংবা আমার করারও কিছু নেই, যার জন্য প্রদর্শনীও করছি না। তো সেই হিসাবে আমি বলবো যে সবাই যেন এই জায়গাটা একটু সিরিয়াসলি ভাবে যে দৌড়িয়ে আসলে কোনো ভালো কাজ হয় না, সে টাকা রোজগার হোক, সে ব্যাংকের কাজ, সব কিছুর একটা সৃজনশীলতা আছে। কি বলেন, ব্যাংকে যারা আছেন সেখানে যদি সৃজনশীলতা না থাকে, নতুন নতুন উপায়গুলো তো বের করতে পারবে না। সে ব্যবসা হোক, যেটাই হোক, সব কিছুর মধ্যে এক ধরনের সৃজনশীলতা আছে। এটা ছাড়া কিন্তু চলে না। মেধা, তার সঙ্গে বুদ্ধি, তার সঙ্গে কর্ম, তো তিন মিলে দৌড়াদৌড়ি করে আসলে কিছু হয়নি। কিন্তু এখন দেখছি যে সবাই দৌড়াচ্ছে, আর আমি কচ্ছপের মতো সারা জীবন। সেই জন্যই বলছি, যাই হোক, এবারে এক্সিবিশন একদম একটু আলাদা রকম, যার জন্য আমাদের কনকা, মিজান এবং অন্যান্য যারা কাজ করেন সবাইকে ধন্যবাদ দিই। আর আমার একজন ক্লাসমেট ছিল, ওর নাম শওকতারা মিনা হায়দার, এখন ও আমেরিকা প্রবাসী। ওকে দিয়ে আমি ওয়ার্কশপ করিয়ে কাজ দেওয়া এসেছি কোনো রকম, কিন্তু ওর বোনের হাজব্যান্ড মারা গেছে কালকে, আসতে পারলো না, খুব আগ্রহ ছিল। সেটাও একটা। আমার বিদেশি কিছু কানাডিয়ান ফ্রেন্ড এসছে, জার্মান ফ্রেন্ড এসছে, কেউ আজকে আসতে পারলো না, সবাইকে বলেছিলাম আর্টিস্ট। তো এনিহাও তারা বলছে বিকালের দিকে আসবে। তো সব মিলিয়ে এটাও আমার একটা আফসোস, আমাদের স্যারদের পাইনি। সব মিলিয়ে যাই হোক, আমরা প্রচুর দর্শক, ছাত্র ছাত্রী, আমাদের টিচার এবং উপস্থিত যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ম্যাডাম। এখন আমি আমন্ত্রণ জানাবো নিসার স্যারকে, প্রফেসর নিসার হোসেন, ডিন, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা। বাংলাদেশ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের উদ্যোগে এবং জাতীয় জাদুঘরের সহযোগিতায় ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ওরিয়েন্টাল আর্ট প্রদর্শনী, এটা দ্বিবার্ষিক প্রদর্শনী। এতে সমাগত সুধীবৃন্দ যারা এসেছেন এবং যারা অংশ নিয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের মঞ্চে ফরিদাপা বসছেন। ফরিদাপা বসবার পেছনে আসলে একটা খুব ভালো যুক্তিই আছে। এই প্রথম দিককার যারা শিক্ষক ছিলেন আমাদের হাসিম স্যার, এবং এই বিভাগের খুব প্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ একজন শিক্ষক ছিলেন আমাদের শওকতুজ্জামান স্যার। তো সুতরাং সেই দিক থেকে আমার ধারণা যে ওরিয়েন্টাল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, তাদের সঙ্গে ফরিদাপার একটা বিশেষ হৃদ্যতা আছে এবং সেই কারণেই তিনি এখানে আজকে আমার মনে হয় তার বক্তব্য রাখা এবং মঞ্চে উপবিষ্ট হওয়া যৌক্তিক। এখানে আমি আরেকজনকে দেখছি যার কথা না বললেই না, এই বিভাগের আরেকজন প্রতিষ্ঠাতা শিক্ষক যিনি ছিলেন শফিকুল আমিন স্যার, যিনি এক সময় আমাদের চারুকলার অধ্যক্ষও ছিলেন। তার পুত্রর সাথে আজকে দেখা হয়েছে আমাদের এখানে, তিনি আছেন। এখানে উপস্থিত হয়েছেন এই চারুকলার প্রাণ পুরুষ, যিনি আমাদের প্রতিষ্ঠাতা, এই দেশের সমকালীন শিল্পকলার প্রাণ পুরুষ হিসেবে যিনি বিবেচিত, শিল্পাচার্য জনলাল পুত্র এবং পুত্রবধূ তিনি এসেছেন। তারা অবশ্য চারুকলা সংক্রান্ত সব জায়গায় সমস্ত কিছুতে আছেন সবসময়। আরও অনেককে দেখছি, আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে অনেকে এসছেন, ভারত থেকে এসছেন। এই যোগাযোগটা অবশ্যই স্থাপন শুরু করেছিল সম্ভবত ওরিয়েন্টাল স্টাডি গ্রুপ বলে একটা গ্রুপ আছে,
যাদের আমরা দেখেছি যে খুব সংগঠিতভাবে তারা কাজ করেছেন এবং সেই যোগাযোগের সূত্র ধরে সম্ভবত এখানে ওড়িশার তালপাতায় যারা কাজ করেন তারাও এসেছিলেন, তো তাদের দু একজনকে এখানে দেখলাম। তো যাই হোক, আমার মনে হয় বেশ খুব অল্প শক্তি নিয়ে, অল্প সামর্থ্য নিয়ে শুরু করে আজকে খুব ভালো একটা জায়গায় এসে পৌঁছেছে। এখানে আমাদের পাপা আব্বা আছেন এই বিভাগের একজন খুব গুরুত্বপূর্ণ, অনেককে দেখছি আমি, আলম ভাই সামনের ভাগে দেখছি, সব খুব সুন্দর একটা গেট টুগেদার মতো হয়েছে এটা। তো আজকে খুব ভালো লাগছে আমার নিজেরও যে এরকম একটা আয়োজন ওরিয়েন্টাল আর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হয়েছে, কিন্তু হাসেন স্যার এবং সাত্তার স্যার এই দুজন থাকলে আসলে সত্যিই শৈলকলাপূর্ণ হতো। মন্ত্রী মহোদয়ের বিষয়ে খুব একটা কিছু বলছি না, কারণ মন্ত্রী মহোদয়রা এরকমই, তারা যান সব জায়গায়, কিন্তু তাদের গুরুত্বের চাইতে আমাদের আসলে শিল্পীদের গুরুত্ব অনেক বেশি। এবং যারা পৃষ্ঠপোষকতা করেন, ঢাকা ব্যাংকের যিনি এসছেন তার গুরুত্ব মানে আমাদের জাদুঘরের সচিব মহোদয় আছেন, এরা সবসময় আমাদের আর্ট কালচারকে খুব সহযোগিতা দিয়ে যায়। তো আমি সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আর একটা জায়গা মনে হয় কিছুটা আলোচনাও হয়েছে, ওরিয়েন্টাল আর্টের যে জায়গাটা আমরা মাঝে মাঝে একটু ভুলে যাই, যে ওরিয়েন্টাল শব্দটা একটা বড় জায়গার কথা বললেও ভারতে যখন প্রথম শুরু হয়েছিল, আমরা ইবি হ্যাভেলের কথা জানি, তিনি কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে ইন্ডিয়ান আর্ট বলে একটা সাবজেক্ট যুক্ত করেছিলেন, ওরিয়েন্টাল নয়। এবং অবনীন্দ্রনাথকে নিয়ে শুরু করেছিলেন এটা, কিন্তু অবনীন্দ্রনাথ নিজে যখন প্রতিষ্ঠান করলেন সেটা হয়ে গেল ওরিয়েন্টাল। এর পেছনে একটা রাজনীতি আছে, তো ওই রাজনীতির কথা একটু মাথায় রাখবার দরকার আছে, কী করে ওটা একটা বড় পরিসরে গেল, ইন্ডিয়ান আর্ট থেকে ওরিয়েন্টালে চলে গেল। ওই ওকাকুরা বলে একজন আছেন যিনি জাপানিজ, তো নতুন জাপানের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে করা হয়, নতুন জাপানের প্রতিষ্ঠাতা, অথচ তিনি ওরিয়েন্টাল আর্টের প্রবক্তা। এটা খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি, খেয়াল করেছি যে এই গোটা পৃথিবীর সবগুলো দেশেই তাই হয়েছে, যারা প্রথম জাতীয়তাবাদী আন্দোলন বা স্বদেশী জায়গাগুলোকে চিহ্নিত করেন, তারাই কিন্তু সবচেয়ে বেশি ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ পাশ্চাত্যের শিক্ষায় অনেক বেশি শিক্ষিত তারা। আমাদের ওকাকুরা কিন্তু 14 বছর বয়স থেকে জাপানে ইংরেজি জানা সবচেয়ে ভালো ইংরেজি জানা জ্ঞানী মানুষ হিসেবে বিবেচিত হতো, এবং যত বাইরের লোকজন রিসার্চ করতে আসতো, বিশেষ করে টেক্সটাইল রিলেটেড, এগুলো সব ওকাকুরার হেল্প নিতে হতো। সেই ওকাকুরা কিন্তু মানে সব থেকে বেশি ইংরেজি শিক্ষিত হলো, কিন্তু সেই জাপানিদের শেখালো যে আমাদের নিজের কালচারের মধ্যে ঢুকতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে। এমনকি স্কুল কলেজগুলোতে এই ট্রেডিশনাল ড্রেস পর্যন্ত তিনি করলেন, ইন্ট্রোডিউস করালেন, এবং তাকে জাপান সরকার কালচারাল মিনিস্ট্রির দায়িত্ব দিয়ে দিল। এরকম করে হয়েছে। আজকে যে জাপানের এত অগ্রগতি, এত কিছু, এটা কিন্তু সেই কলোনিয়াল মানসিকতা যদি অনুসরণ করতো তারা, তাহলে কিন্তু হতো না। ওখান থেকে বের হয়ে আসবার চেষ্টা করেছিল। এবং আমাদের মনে রাখতে হবে যে ইবি হ্যাভেল এখান থেকে পাগল হয়ে চলে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে সুস্থ একটা লেখা লিখেছিলেন, যেটা অনেক পরে বিশ্বভারতী কোয়ার্টারলিতে বেরিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে আমি যে কারণে ভারতবর্ষে তাদের ঐতিহ্যবাহী শিল্পকলাকে পুনরুত্থান ঘটাতে চেয়েছিলাম, সেই বিষয়টা ভারতীয়রা বুঝতে পারেনি, যে কারণে ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষ যে অর্থে আধুনিক হতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো, সেই ক্ষেত্রে অনেক পিছিয়ে গেল। আসলে পুরোটাকে আমরা শুধু ধরেছিলাম যে একটা কালচারাল প্র্যাকটিস, সেরকম ধরেছিলাম। কিন্তু এই পেছন দিকে তাকানোর মধ্যে দিয়ে যে, যেমন রবীন্দ্রনাথ বললেন যে আমাদেরকে বাংলায় শিখতে হবে, মাতৃভাষায় শিখতে হবে। মাতৃভাষা না শিখলে এটা শাসক শ্রেণীর মধ্যে থেকে যায়, শিক্ষাটা জনগণের কাছে যায় না। ফলে শাসক শ্রেণী, কলোনিয়াল যারা শাসন করে গেছে, তাদের জায়গায় পুনর্বাসিত হয়, কিন্তু দেশের মানুষের প্রতিনিধি হয় না। এই জায়গায় একটা ডিভাইডের দরকার হয়, জাতিগত একটা উত্থানের দরকার হয়। সেই উত্থানটা ঘটিয়েছিলেন তারা। আর ওকাকুরা যখন আসে, উনি কিন্তু শুধু ছবি আঁকার ক্ষেত্রে অনুপ্রাণিত করেননি, উনি ভারতবাসীকে বোমা বানাতেও শিখিয়েছিলেন। এটা ইদানিংকালে পাওয়া যাচ্ছে যে স্বদেশী আন্দোলনের একটা অনুপ্রেরণা দিতে এসেছিলেন, এবং সেই জায়গায় তিনি এসেছিলেন। সুতরাং এটা একটা সার্বিক একটা মুভমেন্ট ছিল, যেটা সীমিত হয়ে যায় শুধু ছবি আঁকার মধ্যে। এবং অবনীন্দ্রনাথের বোনের ছেলে মোহনলাল গঙ্গোপাধ্যায়, তার একটা সম্পত্তি বই বেরিয়েছে, তার মধ্যে এই ভিতরকার অনেক কাহিনী আছে। যে সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের যে অফিসটা ছিল, সেখানে ব্রিটিশদের সঙ্গে দিন দরবার হতো, শাসকদের সাথে, বিপ্লবীদের। তো সুতরাং এটা একটা পলিটিক্যাল প্রেক্ষাপট আছে। কিন্তু এখানে আমি বলবো যে এটা একটা ভয়ের ব্যাপারও আছে। সেটা হচ্ছে আমরা যদি এই আমাদের ছবি আঁকার জায়গাটায় এগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা করতে থাকি কোনো সংকীর্ণ পলিটিক্যাল
মানসিকতা নিয়ে, তখন হবে বিপদ। এটা একটু মাথায় রাখতে হবে। কারণ আমরা কিন্তু ওরিয়েন্টাল আর্টেরই দু একজন শিল্পীকে বলতে শুনেছিলাম 2001 সালে যে এখন সময় এসছে আমাদের চারুকলা ইসলামী অনেক বরেণ্য শিল্পী শুরু করলেন যে আমি স্বপ্নে দেখেছি কলমে তৈরি নিয়ে ছবি আঁকা। যেহেতু 2001 সালে ওইরকম একটা সরকার এসছে, সুতরাং ওই সরকারের সুবিধা পাওয়ার জন্য যে কী কী সুবিধা পাওয়া যায়, কীভাবে কী করা যায়, আমার একবার মনে আছে যে একজন মিডল ইস্টে এক্সিবিশন করেছিলেন ওআইসির সমস্ত, যে আমাদের দেশ থেকে একটা ক্যালিগ্রাফি নিয়ে এক্সিবিশন করে। এগুলো সব হচ্ছে ব্যক্তিগত সুবিধা, আর্থিক জায়গা, এর সাথে বড় কোনো কিছু নাই। কিন্তু আমাদের কিন্তু সবসময় চিন্তা করতে হবে যেটা শুরু হয়েছিল কিন্তু এটা বৃহত্তর স্বার্থ নিয়ে, ব্যক্তিগত স্বার্থ না, এবং কোনো সংকীর্ণতার জায়গায় না, সংকীর্ণতার জায়গায় থেকে মুক্তির জায়গায় যাওয়ার। আমি অনেকদিন থেকেই বলছি যে জাপানের সাথে আমাদের এত যোগাযোগ, জাপানে ওদের কিন্তু ট্রেডিশনাল আর্টের জায়গাটা নিয়ে সেই ওকাকুরার স্কুল থেকে যারা পাশ করতো, ওকাকুরার স্কুলটা কিন্তু আজকে ওদের ন্যাশনাল ইনস্টিটিউট, যেটা গেদাই, এটাই কিন্তু ছিল নিহঙ্গা স্কুল, ওদের নিপ্পন স্কুল, যেটা শুরু করেছিলেন ওকাকুরা। তো সেইখান থেকে আজকে ওদের এটা ন্যাশনাল স্কুলে পরিণত হয়েছে, সেটা মূল। তো ওইখানে কিন্তু ওরা একই সঙ্গে নিহঙ্গা বলে একটা মাধ্যম রেখেছে, যেটা প্র্যাকটিস করে ট্রেডিশনাল মিডিয়ামগুলো কী কী সেগুলো তারা শেখায়, এবং ওরা আবার ট্রেডিশনাল মিডিয়ামটা নেয় কিন্তু সেই টেকনিকগুলো ব্যবহার করে, কিন্তু তাদের এক্সপ্রেশনটা কিন্তু কন্টেম্পোরারি। এখানে দেখবেন পাকিস্তানের একজন আর্টিস্টের একটা কাজ আছে, সেখানে তিনি কাজ করেছেন মিনিয়েচার থেকে কিছু এলিমেন্টস নিয়ে, কিন্তু তার সাথে সেটাকে কন্টেম্পোরারি প্রেক্ষাপট উপস্থাপন করেছেন। এবং এই জায়গাটায় এরা কিন্তু পাকিস্তানের বেশ কিছু আর্টিস্ট আছে যারা এখন কিন্তু ইন্টারন্যাশনালি একেবারে এ গ্রেডের আর্টিস্ট হিসেবে কাউন্ট হচ্ছে, তারা বেশ কয়েকজন। এরা ওই লাহোর স্কুলটা ছিল আমাদের চুক্তাই বা এরকম আরও কয়েকজন ছিলেন যাদের বদৌলতে ওখানে ওরিয়েন্টাল আর্টের একটা প্র্যাকটিস ছিল। কিন্তু তারা ওরিয়েন্টাল আর্ট মানে এই নয় যে শুধু ওই একবার নবিসার কার্টুন করেছিলেন যেটা কাঠ বসিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে পালক দিয়ে ওটাকে ময়ূর বানানো হচ্ছে, এই ওরিয়েন্টাল কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। সুতরাং শ্রী ব্রাউন আর কুমার স্বামীর কি অবদান আছে ভারতীয় আর্টে? না, এটা তো আরেক জায়গায়, এখানে বলবো আমার এখানটায় মনে হয় না। এটা পার্সি ব্রাউন তো আসলে পরে এসে আবার ওটাকে সরালেন। হ্যাঁ, হ্যাভেল যেটা শুরু করেছিলেন পার্সি ব্রাউন ওটা আবার সরিয়ে দিয়েছিলেন। এটা মনে হয় আমার মনে হয় এটা ওই জায়গা না। আমি জাস্ট বলতে চাইছি যে এই প্রদর্শনীতে যারা আছেন, এই প্রদর্শনীটার কোয়ালিটির জায়গায় আমি ফোকাস করবো। হ্যাঁ, মানে আমার মনে হয় এটা পরে একটা সেমিনার হতে পারে এখানে। তো এখন ওই যে কথাটা বলতে চাইছিলাম যে এইখানে আমাদের উদ্দেশ্যগুলো যেন হয় যে ট্রেডিশনাল জায়গাটাকে আমি ধরে রাখবো, কিন্তু তার সাথে যদি সমসাময়িক জীবনকে গাঁথতে না পারি তাহলে কিন্তু সেই ট্রেডিশন দিয়ে কোনো লাভ হবে না। সেটা পেছন দিকে টানবে আমাদের, এবং পেছন দিকে টানলে খুব বিপদ। আমরা যত পেছন দিকে যাব তত কিন্তু কনজারভেটিভ জায়গায় চলে যাব। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই আর্টগুলো কিন্তু বিভাজন আছে আর্টের মধ্যে, এই বিভাজনের জায়গাগুলো কিন্তু আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বেশি ধর্মের মধ্যে ঢুকে না পড়ি, এটা কিন্তু এটা খুব ভয়। ওই জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছিল আবিদিন স্যার যখন এখানে ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট তো খুলেছেন পরে, আর্ট কলেজ চালু করলেন। তার আগে ইন্ডিয়ান ভারতের যে গভর্নমেন্ট আর্ট স্কুল, সেখান থেকে তার সিলেবাসটা এখানে শুরু করেছিলেন তিনি, কিন্তু সেখানে ইন্ডিয়ান আর্ট ছিল। উনিও এখানে একটা পলিটিক্স করলেন, কারণ পলিটিক্স না করলে এই সাবজেক্টটা চালু করা যেত না। উনি এখানে দেখলেন যে পাকিস্তানি ইন্ডিয়ান আর্ট, এটাকে পাকিস্তান গভর্নমেন্ট দেবে নাকি, তিনি তখন ওটাকে ওরিয়েন্টাল আর্ট নামটা দিলেন অবনীন্দ্রনাথের ওই নামটা নিয়ে, এবং ভাবধারাটাও তাই থাকে। উনি কিন্তু এখানে যে ডিপার্টমেন্টটা ছিল সেখানে সব ধরনের ইন্ডিয়ান ট্রেডিশনাল আর্ট যেমন হচ্ছে, চাইনিজ আর্টের যে টেকনিকগুলো আছে, পার্সিয়ান আর্টের যে টেকনিকগুলো আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে আনবার চেষ্টা করলেন। সুতরাং টেকনিকগুলো এখানে শিখবেন সবাই, সেটা ঠিক আছে, কিন্তু ধর্মীয় আর্টের চর্চা যদি শুরু হয় তাহলে কিন্তু বিপদ হবে, এটা একটা মাথায় রাখতে হবে। তো আমার এই জায়গাটায় আমার মনে হয়েছে যে এই দিকটা সম্বন্ধে সচেতন থাকতে হবে। আর নিহঙ্গা আর্টিস্টদেরকে যারা করেন তাদেরকে এনে যদি ওয়ার্কশপ করানো যায়, যেমন আমি কিছুদিন আগে ইরানের এমবেসি থেকে, কালচার সেন্টার থেকে লোক এসেছিলেন, আমরা তাকে বলেছিলাম যে আমাদের কিন্তু ইরানি আর্টিস্টদের থেকে যদি মিনিয়েচার আর্ট ইরান খুবই পৃথিবীতে খুবই নাম করা, এবং আমরা জানি পার্সিয়ান মিনিয়েচারের কথা জানি, ক্যালিগ্রাফি ওদেরও আছে, ক্যালিগ্রাফি চাইনিজদেরও আছে। ক্যালিগ্রাফি বলতে আমরা যেন শুধু আরবি ক্যালিগ্রাফি না বুঝি, আমাদের একটু বিপদ আছে কিন্তু এখানে। সুতরাং এগুলোতে ক্যালিগ্রাফি বললে বাংলা ক্যালিগ্রাফিও আছে, আরবি ক্যালিগ্রাফিও আছে, চাইনিজ ক্যালিগ্রাফিও আছে। এই জায়গাগুলোতে একটু যেন যোগ দিই, কারণ এগুলোরও কিন্তু বিরাট সম্পদ। ইউরোপে কন্টেম্পোরারি আর্টে বেশ কয়েকজন বড় বড় আর্টিস্ট আছে, ক্লাইন থেকে শুরু করে অনেক, যারা নাকি চাইনিজ ক্যালিগ্রাফির জায়গা থেকে যারা কন্টেম্পোরারি আর্টের একটা ল্যাঙ্গুয়েজ নতুন মাত্রা তারা যুক্ত করেছেন। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় অনেক সম্ভাবনা আছে।
আমরা যদি এই অঞ্চলের একটা ল্যাঙ্গুয়েজের কথা ভাবি সেটা যেমন হতে পারে, আবার আমার ট্রেডিশনাল আর্ট কিন্তু অনেক হয়ে গেছে। আমরা ট্রেডিশনাল বলতে শুধু ক্লাসিক্যাল জায়গাটায় যাচ্ছি, ক্লাসিক্যাল জায়গাটা কিন্তু ওই দরবারি শিল্প, কিন্তু আমজনতার যে জায়গা যেখানে আমরা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটাকে আমাদের আবিদিন স্যার আমাদের দুর্ভিক্ষ পীড়িত মানুষকে তুলে ধরার উপযুক্ত বলে তৈরি করে ফেলেছিলেন। তো সেরকম আমাদের যে ট্র্যাডিশনাল আর্ট আছে এগুলো অনেকটাই ট্র্যাডিশনাল, আমাদের লোকশিল্প অনেকটাই ডেকোরেটিভ টাইপের আর্ট। সুতরাং সেটাকেও যদি আমরা সেখান থেকে বের করে এনে আমরা আমাদের একটা জায়গায় দাঁড় করাতে পারি। এখনও ট্র্যাডিশনাল অনেক টেকনিক্স আছে, যেমন আমি খুব খুশি যে উড়িষ্যার তালপাতার যে কৌশল আছে, টেকনিক আছে, সেইটা এখানে এনে ওয়ার্কশপও করানো হয়েছে। আমি নিজেও রঘুরাজপুরে গিয়ে আমি কাজ করেছি, তো ওটাতে অনেক পসিবিলিটি আছে। এবং আমাদের যে সবচেয়ে পুরনো ছবি, সবথেকে দীর্ঘস্থায়ী ছবি, সেটাই কিন্তু উড়িষ্যার টেকনিকে বা তালপাতার ওপরে যে আমাদের প্রজ্ঞাপারমিতা, সেটি কিন্তু টিকে আছে। অনেক ক্যানভাস কিন্তু টিকে নেই। আমরা চট করে ইউরোপিয়ান মিডিয়ামগুলো ধরেছি, ইউরোপের রং মেটেরিয়ালে আমাদের বাজার 6 লাখ হয়ে গেছে, কিন্তু এখন হিসেব করে দেখছি যে আমাদের যে মিনিয়েচার ছিল, আমাদের যে তালপাতা ছিল, সেটা এখনো পর্যন্ত অনেক বেশি দীর্ঘস্থায়ী মিডিয়াম। এগুলো ছেড়ে দিয়ে আমরা চলি। আফ্রিকা নিয়ে এরকম কথা আছে যে আফ্রিকা যখন ইম্পেরিয়ালিস্টরা প্রথম ঢোকে তখন ওদের হাতে ছিল বাইবেল আর এদের হাতে ছিল লাঙ্গলার জমি। পরে এই কৃষকদের হাতে চলে গেল বাইবেল আর ওদের হাতে চলে গেল লাঙ্গলার জমি ইম্পেরিয়ালিস্টের। তো আমাদের এখানে আর্টের ক্ষেত্রেও ওরকম হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের মিডিয়ামগুলো হারিয়ে ফেলেছি এবং সেই মিডিয়ামগুলোর জায়গায় ওদের মিডিয়ামগুলো ওদের বাজার করে দিয়েছে, ওদের মেটেরিয়ালের বাজার আমরা করে দিয়েছি। কিন্তু সেই মেটেরিয়ালগুলো এখানকার দীর্ঘস্থায়ী কিনা। আমরা যে জাদুঘরে যে ছবি আছে, প্রচুর ছবি, জাদুঘর কিন্তু সবচেয়ে বড় কালেকশনের জায়গা আমাদের এখানে।